ওকে, সো মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান, যদিও চ্যাপ্টারের নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস। ওকে, তো এখন এখানে আমি তো বললাম যে এখানে বেশ কয়েকটা এই প্রমাণ আছে, বাট ওইগুলো আমরা শিখবো না, কারণ এই এগুলো প্রমাণ টমাণ আমাদের এই পরীক্ষাতে জীবনেও আসবে না। কি ব্যাপার, ফ্রন্ট পেজটা কই গেছে? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এই চ্যাপ্টারের নাম হচ্ছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান। এখন আর আমাদের নিউটনের সময় যে ফিজিক্সটা ছিল, বা বিজ্ঞানী নিউটন বা তার সমসাময়িক যে এ, যারা সায়েন্টিস্ট ছিলেন, ওনারা যেসব ফিজিক্সে যেসব সূত্র বা থিওরি দিয়ে গেছেন, যেগুলো আমরা ফার্স্ট পেপারে পড়ছিলাম, এগুলোকে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স। বা এই চিরায়ত পদার্থবিজ্ঞান। আর এটা হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান। এখন আধুনিক পদার্থবিজ্ঞান এবং এই চিরায়ত পদার্থবিজ্ঞানের মধ্যে এখানে আসলে পার্থক্যটা কি? নিউটনিয়ান মেকানিক্স বা আমাদের নিউটনীয় বলবিদ্যা বা আমাদের নিউটনিয়ান যে ফিজিক্স, এটাকে আমাদের নিউটনিয়ান ফিজিক্সও বলা হয়। ওকে, সো নিউটনিয়ান ফিজিক্স অনুযায়ী আমরা জানি যে ভর, সময় এবং কোনো বস্তুর দৈর্ঘ্য, এগুলা কি চেঞ্জ হয়? ভর, সময় বা কোনো বস্তুর দৈর্ঘ্য, এইগুলো তো অপরিবর্তিত। এখন অপরিবর্তিত কার সাপেক্ষে? এখন এইখানেই আসে আমাদের প্রসঙ্গ কাঠামোর যে কনসেপ্ট, ওইটা। এখন আমরা যদি এখানে প্রসঙ্গ কাঠামো নিয়ে পড়ি, এটা খুবই মনোযোগ দিয়ে এগুলা শুনবা, কারণ এইখানে ম্যাথে আছে শুধুমাত্র 2 থেকে 3টা সূত্র আছে, বাট এইগুলা ম্যাথ ভালোভাবে পড়ার জন্য জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে, মাথায় থাকতে হবে। না হলে তুমি সূত্র তোমার মনে থাকবে, কিন্তু কোন সূত্র কোন সময় কিভাবে হবে এগুলা বুঝতে কিন্তু সমস্যা হবে। ওকে, এখন প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে, ধরো যে এইখানে তো আবার চিত্রমিত্র রাখতে তো সমস্যা। এইটা এটা হচ্ছে যে এক্স, ওয়াই, জেড। এটা একটা আমাদের প্রসঙ্গ কাঠামো, বা এটাকে বলা হয় রেফারেন্স ফ্রেম। এখন এখন ধরো যে এই জায়গায় একজন ব্যক্তি, এ ব্যক্তি এখানে বসে আছে, যার বেগ হচ্ছে 0। ওকে, এই জায়গায় একজন এ ব্যক্তি এখানে তুমি বসে আছে, তার বেগ হচ্ছে 0। আরেকজন ব্যক্তি যদি, বি ব্যক্তি, এইখানে যদি সাইকেল নিয়ে যায় 10 মিটার পার সেকেন্ড বেগে, যদি এখানে তোমার সাইকেল নিয়ে যায়, এখন সাইকেল নিয়ে গেলে বি ব্যক্তিকে আমরা যদি এ ব্যক্তির সাপেক্ষে চিন্তা করি, তাহলে বি ব্যক্তিটা হচ্ছে এ ব্যক্তির সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে গতিশীল। আর বি এর সাপেক্ষে তুমি যদি একে চিন্তা করো, এ এ কি হবে? এ হবে 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে গতিশীল। এগুলো আমরা ভেক্টরে মোটামুটি একটু আইডিয়া আছে। ওকে, এখন এই টাইপের আমার প্রসঙ্গ কাঠামো গুলাকে বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো
আচ্ছা, মানে অজড় প্রসঙ্গ কাঠামো এখানে বলতে বোঝানো হয়েছে যে, মানে তুমি যে দুইটা বস্তুকে কম্পেয়ার করতেছো, এ এবং বি, এরা পরস্পরের সাথে ধ্রুব বেগে গতিশীল নয়। এটা হচ্ছে পরস্পরের সাথে, এই টাইপের এই প্রসঙ্গ কাঠামোগুলিকে বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে, এখন আমরা যদি জড় প্রসঙ্গ কাঠামোতে আসি, এই জিনিসটাই কিন্তু এই চ্যাপ্টারের অলমোস্ট একটা ফান্ডামেন্টাল জিনিস। তো প্রসঙ্গ কাঠামো জিনিসগুলো বুঝলে এই চ্যাপ্টারের ম্যাথে সূত্রে অ্যাপ্লাই করতে আর কোনো সমস্যা হবে না। ওকে, এখন এখানে খেয়াল করো যে এইখানে একজন এ ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাইতেছে, আর একজন বি ব্যক্তিও 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাইতেছে। একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত হবে বলো তো? এখন আমি যদি এখানে বলি যে এর সাপেক্ষে বি এর বেগ কত হবে, অথবা বি এর সাপেক্ষে এ এর বেগ কত হবে, বলো। না এটা, না। আচ্ছা, এগুলা আমরা যখন ভেক্টর পড়ছিলাম তখন এগুলা কিন্তু পড়ছিলাম যে যার সাপেক্ষে বলবে তার বেগটাকে উল্টো দিকে নিতে হয়। ওকে, তাহলে আমি যদি বলি এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে আমরা এর বেগটাকে উল্টাই নিব। সো এটা সামনের দিকে ছিল 10, তাহলে এই দিকেও 10। 10 মিটার পার সেকেন্ড এ, আর বি তো তার সামনের দিকেই আছে, 10 মিটার পার সেকেন্ড বি। এখন এই দুইটা লব্ধি কত হবে বলো তো? আচ্ছা, এগুলা তো আমরা এ- যখন ভেক্টর পড়ছি। এটা হবে, হ্যাঁ বলো। এটা হবে প্লাস। না না, পরস্পর বিপরীত দিকে থাকলে মাইনাস হয়। না। এগুলো মনে নাই? আচ্ছা, এগুলা মনে না থাকলে সমস্যা নাই, এগুলো রিভিশন করো। সো একটা এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর, তাহলে এদের লব্ধি ভেক্টর আর সমান কি হবে? বি মাইনাস বড় ভেক্টর থেকে ছোটটা বিয়োগ। আর দুইটাই যদি হুম। একই দিকে হয় তাহলে লব্ধি ভেক্টর কি হবে? এদের যোগফলের সমান। ওকে, তাহলে এখন এইখানে এদের এই লব্ধি বেগের মান কি হবে? জিরো হবে না? হ্যাঁ। এখানে কিন্তু জিরো হবে। ওকে, এবার তুমি যদি বি এর সাপেক্ষে এ এর বেগ তুমি যদি এই চিন্তা করো, তাহলে এ যেই দিকে আছে সেই দিকেই থাকবে সামনের দিকে, আর বি এর সাপেক্ষে যেহেতু বলছে, তাহলে বি এর বেগটাকে উল্টায় নেওয়া লাগবে। ওকে, এইটাও 10, এইটাও 10। এইখানেও কিন্তু একজনের ডিরেকশন আরেকজনের সাথে ঠিক উল্টো দিকে, তাহলে এদেরও লব্ধি বেগ কি হবে? জিরো হবে। মানে একটা জিনিস এখানে এখানে খেয়াল করো, তুমি যে দুইটাকে নিয়ে কম্পেয়ার করতেছো, কারো সাপেক্ষে কারো কোনো বেগ নাই। এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, এখন কিন্তু কারো সাপেক্ষে কারো কোনো বেগ নাই। এখন কারো সাপেক্ষে যদি অন্য একটার, মানে একটা প্রসঙ্গ কাঠামোতে একজনের সাপেক্ষে যদি আরেকজনের বেগ না থাকে,
তাহলে আমরা এই টাইপের প্রসঙ্গ কাঠামোকে বলবো জড় প্রসঙ্গ কাঠামো। এখন বেগ কখন থাকতেছে না বলো তো? যখন দুইজনই সমান বেগে গতিশীল থাকবে। এটা বুঝছো? হুম, বুঝছি। তাহলে এই জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে তারা পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল বা সমান বেগে গতিশীল। ওকে। এখন হ্যাঁ, এখন হচ্ছে আমাদের আসল কাহিনী। এইখানে জড় প্রসঙ্গ কাঠামো আর এইখানে হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, এখন জড় প্রসঙ্গ এবং অজড় এই প্রসঙ্গ তো আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। ওকে। এখন এখন দেখো এইখানে এই জিনিসটাও একটু আগে বুঝে নাও। ধরো যে এটা একটা গাড়ি, হ্যাঁ। তো এইখানে তোমার এই গাড়ির মধ্যে ধরো এখানে এই তোমার গাড়ির মধ্যে মুখোমুখি দুইজন এখানে বসে আছে। এইখানে একজন আছে, এইখানে একজন আছে, এটা এ ব্যক্তি, এটা বি ব্যক্তি। ওকে। এখন এই দুইজনেই তো সামনের দিকে সমান বেগেই তো যাইতেছে না? দুইজনেই কিন্তু সামনের দিকে সমান বেগেই যাইতেছে। আর গাড়ির বাইরে তোমার এই যে এখন ধরো যে এই যে রাস্তার সাইডে এইখানে একজন এই যে ব্যক্তি আছে সি, এ এইখানে বসে আছে যার বেগ হচ্ছে 0। এখন আমি যদি এ আর বি নিয়ে চিন্তা করি তাহলে ওদের দুইজনের প্রসঙ্গ কাঠামোটা কি হবে বলো তো? এ আর বি এর জন্য জড়ো। জড়। আর আমি যদি এ এর সাথে সি অথবা বি এর সাথে সি যদি কল্পনা করি তাহলে এদের মধ্যে এই প্রসঙ্গ কাঠামোটা কি হবে? অজড়ো। হ্যাঁ, এটা হবে অজড়। এখন আমাদের জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো কেন লাগতেছে? একটু আগে যেটা বললাম যে আমাদের চিরায়ত বলবিদ্যা বা আমাদের চিরায়ত পদার্থবিজ্ঞান বা নিউটনিয়ান ফিজিক্সে জড় প্রসঙ্গ কাঠামোতে এগুলো লিখে নাও, এগুলা এমসিকিউতে আসে। আমাদের যেটা জড় প্রসঙ্গ কাঠামো এখানে জড়তার সূত্র এবং নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। আর অজড়তে আচ্ছা, তুমি এখানে আমি জাস্ট লিখে দিলাম যে এখানে প্রযোজ্য হয় না। এই যে অজড় প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয় না। ওকে। এখন আমাদের যে আমরা এতদিন যে ফিজিক্স আমরা পড়ছি ওইখান থেকে আমরা জানি যে ভর, সময়, দৈর্ঘ্য জড় প্রসঙ্গ কাঠামোতে স্থির থাকে। বানান বানান। জড় প্রসঙ্গ কাঠামোতে স্থির থাকে। এই লাইনটার মিনিং হচ্ছে যে আমি যদি এ আর বি নিয়ে শুধুমাত্র চিন্তা করি, এ একটা বস্তুর ভর যদি 10 কেজি পরিমাপ করে, বিও কিন্তু 10 কেজি পাবে। এ একটা ঘটনা ঘটার সময় যদি 5 মিনিট ধরে কাউন্ট করে, বিও কিন্তু 5 মিনিট ধরেই কাউন্ট করবে।
আবার এ একটা লাঠি অথবা একটা দড়ির দৈর্ঘ্য যদি 10 মিটার পরিমাপ করে, বিও কিন্তু সেম 10 মিটারই পরিমাপ করবে। এখন সমস্যা হচ্ছে যে এই বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয়, আচ্ছা এই যে এইখানেই কিন্তু সবচেয়ে কমপ্লিকেটেড জিনিসগুলা। এখন দেখো আমাদের নর্মাল বাস ট্রেন যে বেগে চলে 100 মিটার পার সেকেন্ড বা 80 মিটার পার সেকেন্ড, এত তো হয় না, এটা হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বা 80 কিলোমিটার পার আওয়ার। সো এইগুলাতে আমাদের বাসের এই ভিতরে থাকা একটা একটা ব্যক্তি একটা বলের ভর বা একটা দড়ির দৈর্ঘ্য বা 5 মিনিট যদি তার তার ঘড়িতে দেখে, তাহলে বাসের বাইরে থাকা এই যে সি ব্যক্তিটা বা রাস্তার ধারে থাকা সি ব্যক্তিটাও কিন্তু একই সময় দেখবে। এটা সমস্যা হয় না, বা একই ভর দেখবে বা একই দৈর্ঘ্য পরিমাপ করবে। বাসে থাকা ব্যক্তি এবং বাসের বাইরে থাকা ব্যক্তি একই জিনিস পরিমাপ করবে। কিন্তু ওই বাসের বেগ বা ওই ট্রেনের বেগ বা ওই গাড়ির বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয়, তখন কিন্তু বাসের ভিতরের ব্যক্তি যে পরিমাণে ভর, সময় এবং দৈর্ঘ্য পরিমাপ করবে, বাসের বাইরে আসলে সেইটা আর একই থাকবে না। এটা বুঝছো? কেন থাকবে না? হ্যাঁ, এটাই আসলে রিজন, আমরা এটাই পড়বো এই চ্যাপ্টারে, যে এখন এই বাস এবং সি, মানে বাসের বাইরে থাকা সি ব্যক্তি, ইনাদের এই দুইজনের মধ্যে যে প্রসঙ্গ কাঠামো, এটা কি, এটা অজড় না? এটা তো অজড়, এই প্রসঙ্গ হুম। কাঠামো। এখন যখন অজড় প্রসঙ্গ, কোনো একটা অজড় প্রসঙ্গ কাঠামো যদি এমন বেগের কারণে সৃষ্টি হয় যে ওই বেগটা আলোর বেগের কাছাকাছি, তো এই ধরনের অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র আর প্রযোজ্য হয় না। এখন যদি নিউটনের সূত্র প্রযোজ্য না হয়, এর মানে হচ্ছে এইখানে ভর, সময় এবং দৈর্ঘ্য স্থির থাকবে না, এখানে চেঞ্জ হবে। এই তো বললাম যে এগুলো অবাস্তব আসলে, কারণ পৃথিবীতে এমন কোনো যানবাহন তো নাই যেটা আলোর বেগের কাছাকাছি বেগে চলবে। এত এত দ্রুতগতির যানবাহন তো নাই। তো এই জন্য এইটা হচ্ছে আমাদের একটা থিওরি। সো এইটা কি বলা হয়, এটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, বা এটাকে বলা হয় থিওরি অফ রিলেটিভিটি। রিলেটিভিটি। এখন থিওরি অফ ভাই, রিলেটিভিটি মানে হচ্ছে আপেক্ষিকতা। এখন আপেক্ষিকতা এই শব্দটার বাংলা আসলে কি, এই শব্দটার বাংলা হচ্ছে যে কোনো কিছুই ফিক্সড না বা স্থির না, এটা এক এক প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এক এক রকম। মানে তুমি যখন জড় প্রসঙ্গ কাঠামোতে যাবা তখন একরকম, আর যখন অজড় প্রসঙ্গ কাঠামোতে যাবা তখন আর এক রকম। এই জিনিসটাই বোঝায় মূলত আপেক্ষিকতা তত্ত্ব দ্বারা। ওকে, সো এই আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী আমি বলি, ওকে, এইখানে আচ্ছা এই পর্যন্ত বুঝছো তো যে মানে তোমার একটা বস্তুর ভর, ভর যদি তোমার জড় প্রসঙ্গ কাঠামোতে 10 কেজি হয়, আর সেটা যদি আলোর বেগের কাছাকাছি বেগে চলে একটা বস্তু, তাহলে ওর সাপেক্ষে যেটা অজড় প্রসঙ্গ এ, কাঠামো হবে, ওইখানে গিয়ে ভর আর সেম থাকবে না। মানে এই যে এই বাসটা যদি ধরো যে এমন বেগে চলে যেটা আলোর বেগের এই যে কাছাকাছি, তাহলে বাসের ভিতরে একটা বস্তুর ভর যদি
এরা 10 কেজি পরিমাপ করে, তাহলে এ হয়তো তোমার সি হয়তো তার চেয়ে একটু বেশি পরিমাপ করবে, হয় তোমার 10.5 কেজি, অথবা কম পরিমাপ করবে 9.5 কেজি। সো এটা বেশি হবে নাকি কম হবে, এটা আমরা এখন পড়বো আর কি। ওকে, এই বুঝছো এগুলা, যে আমরা এখানে কি করব? হ্যাঁ, তো বুঝছি। দাঁড়াও, তুমি আবার একটু একটু বলি। এইটা হচ্ছে আমাদের ওই গাড়ি যেটা চলতেছে আলোর বেগে। আমাদের আলোর বেগ কত? 3 × 10⁸ এইটা। সো আমরা ধরো যে নিলাম 2.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তাহলে এই সিটে এবং এই সিটে বসে থাকা দুইজন ব্যক্তি, এ আর বি, তারা একটা বস্তুর ভর পরিমাপ করলো 10 কেজি। এখন এ আর বি, এরা, এদের দুইজনের সাপেক্ষে তুমি যদি একটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করো, তাহলে ওদের মধ্যকার প্রসঙ্গ কাঠামোটা কি হবে? জড় প্রসঙ্গ হবে, কারণ তারা তো একই বেগে চলতেছে। তো ওদের দুইজনের সাপেক্ষে কিন্তু ভর, সময় অথবা দৈর্ঘ্য কোনোটাই চেঞ্জ হবে না। এখন এইখানে এই যে গাড়ির বাইরে বা রাস্তায় যে আরেকজন এই যে ব্যক্তি থাকবে, সি ব্যক্তি, সি ব্যক্তি কিন্তু এদের সাপেক্ষে, মানে এই গাড়ি তো সামনের দিকে যে যাইতেছে, তাহলে গাড়ির সাপেক্ষে বা গাড়িতে যারা বসে আছে এই তাদের সাপেক্ষে সি, সি বস্তুটাকে কোন দিকে গতিশীল মনে হবে বলো তো? পিছনের দিকে, না? পিছনের দিকে। হ্যাঁ, তো এটা এটা মনে হবে যে এরা, এই যে তোমার সি, এই ব্যক্তিটা পিছনের দিকে এত বেগে গতিশীল অবস্থায় আছে। এটা কার সাপেক্ষে? এটা হচ্ছে গাড়ির সাপেক্ষে মনে হবে। সো তাহলে সি ব্যক্তি যদি এই বলটার ভর পরিমাপ করতে চায়, তখন দেখা যাবে যে হয় এর ভর বেড়ে গেছে অথবা এই কমে গেছে। তো এখানে ভর বাড়ে নাকি কমে, এটা আমরা একটু পরে পড়বো। আবার ধরো যে আহ এখানে এ এবং বি, এরা একটা একটা ঘড়ির মধ্যে তোমার টাইম কাউন্ট করলো যে একটা, মানে 10 মিনিট। তাহলে একই সময়ে যদি সি ব্যক্তি টাইম কাউন্ট করা শুরু করে, তাহলে সি ব্যক্তি হয়তো টাইম কাউন্ট করবে হয় 9 মিনিট, অথবা এর চেয়ে একটু বেশি, 11 মিনিট। তাহলে এখানে দেখো আলোর বেগে এই তোমার চলাচলকৃত একটা একটা প্রসঙ্গ কাঠামোর এই সাপেক্ষে, মানে তোমার যদি অজড় প্রসঙ্গ কাঠামোতে দুইটা বস্তুর মধ্যে যে আপেক্ষিক বেগ, মানে একটার সাপেক্ষে আরেকটার বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয়, তাহলে ওদের দুইজনের সাপেক্ষে ভর, সময় এবং দৈর্ঘ্য এই তিনটা চেঞ্জ হবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইখানে এইখানে তোমার কি কি হয়, তাহলে এখানে লিখে দেই যে আলোর বেগের, এখন দেখো, এখন এইখানে হবে সময় প্রসারণ। আর বা এইটাকে আমরা এখানে সময় না বলে
এটাকে বলা হয় কাল দীর্ঘায়ন, মানে সময় বৃদ্ধি পাবে। আর এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন আর ভর বৃদ্ধি। এই তিনটা জিনিস লিখে নাও। লিখে নিছো? হুম। ওকে। হুম। ওকে, সো আমরা একটা একটা করে শিখবো। সো এখানে প্রথমটা হচ্ছে কাল দীর্ঘায়ন। আচ্ছা, ওগুলো রেখে দেন। ওকে, সো এটা হচ্ছে কাল দীর্ঘায়ন বা সময় বৃদ্ধি পাবে। এখন সময় কই থেকে কই বৃদ্ধি পাবে? সময় সময় বৃদ্ধি পাবে হচ্ছে যে, ধরো এটা আমাদের এ, আর এটা হচ্ছে বি, এবং বি এটা ভি বেগে সামনের দিকে গতিশীল। এখন এই ভিটা হচ্ছে তোমার আলোর বেগের কাছাকাছি একটা বেগ। ওকে, এখন তাহলে এই দুইটা এই পরস্পরের সাপেক্ষে কি হবে? অজড় প্রসঙ্গ কাঠামো। ওকে, এখন সে- এখন ধরো যে এইখানে একজন ব্যক্তি, আর এইখানে একজন ব্যক্তি, একটা এ ব্যক্তি আর একজন বি ব্যক্তি খেলা এই যে দেখতেছে, বা একটা একটা কিছুর জন্য সময় গণনা করতেছে। তো ইনি যেটা সময় তুমি গণনা করবে, এটা যদি 10 মিনিট হয়, কাল দীর্ঘায়ন বলতে যে, এটা কাল দীর্ঘায়ন বলতে বোঝায় যে যেটা তোমার গতিশীল কাঠামো থাকবে, মানে এটা তো স্থির, যে এটা তো স্থির, আর এটা কি? এটা হচ্ছে গতিশীল না? তো এইখানে যে সময়টা হবে, এইটা বৃদ্ধি পাবে স্থির এর সাপেক্ষে। তোমার যেটা গতিশীল যে কাঠামো, এইটা এখানে টাইমটা বৃদ্ধি পাবে। এটা হবে 11 মিনিট। মানে এই যে এইখানে তোমার রাস্তার ধারে যে লোকটা আছে, সে যদি কোনো একটা ঘটনার সময় 10 মিনিট কাউন্ট করে, তাহলে এর এর যে অজড় প্রসঙ্গ কাঠামো বা এর সাপেক্ষে যে তোমার গতিশীল অবস্থায় আছে এই বাসটা, এই বাসে বসে থাকা কোনো লোক একই ঘটনার সময় কাউন্ট করবে 11 মিনিট। এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে হচ্ছে যে আমরা এটা বলবো যে স্থির কাঠামোর চেয়ে গতিশীল কাঠামোতে সময় বৃদ্ধি পায়। সো এটা আসলে কি, মানে ধরো যে একটা একটা তোমার একটা নাটক হচ্ছে বা একটা মুভি হচ্ছে, বা একটা কোনো কাজ এই যে এখানে হচ্ছে, এই বাসের বাইরে বসে থাকা ওই ব্যক্তি যদি ওই একই কাজের জন্য সময় কাউন্ট করে 10 মিনিট, তাহলে বাসের ভিতরে বসে থাকা ওই লোক একই কাজের জন্য সময় কাউন্ট করবে 11 মিনিট। মানে তোমার একসাথে যদি এই তোমার হচ্ছে যে ঘড়ি ধরা শুরু হয়, বাসের বাইরে থেকে দেখবে 10 মিনিট, বাসের ভিতরে থেকে দেখবে 11 মিনিট। তাহলে
কার কার ঘড়িটা স্লো বলো তো? যে স্থির। তার ঘড়ি স্লো? আচ্ছা ধরো আমি না, আরেকটা। হ্যাঁ, বলো বলো তাহলে কার ঘড়িটা স্লো হবে? যে গতিশীল। হ্যাঁ, কারণ সে তো একই কাজের জন্য তার লাগতেছে 11 মিনিট, আর বাইরে যে সে লাগতেছে 10 মিনিট, তাহলে কার ঘড়িটা স্লো? যার 11 মিনিট লাগতেছে তার ঘড়িটা অবশ্যই স্লো। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে।